মিস্টার মওদুদ বলেছেন আমাকে যে মামুন, আমি পাকিস্তান আমলের নির্বাচন দেখেছি, 2018-র মতো এরকম নির্বাচন দেখিনি। মওদুদ সাহেবকে বাড়ি থেকে বেরই হতে দেয়, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক মিলে তার বাড়ি ঘেরাও করে রেখেছে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো নেতা। কাজে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব, যার পরিবারের 25 থেকে 30 জন দৃশ্যমান এমপি আছে, ইনলজ, আউটলজ, আপনার ক্লোজ, শেখ পরিবারের সাননেম ইউজকারী, সাননেমের বাইরে আপনার বঙ্গবন্ধু পরিবার এবং বঙ্গবন্ধুর গ্রেটার এক্সটেন্ডেড পরিবারে একবার হিসাব বেরিয়েছিল, 83 জন এক্সচেকারদের বেতন, এক্সচেকারদের মানে কর দেওয়া থেকে তারা বেতন নেন। আপনি উপরে পরিবারতন্ত্র করবেন, নিচে মানবেন। পুলিশের ডিআইজি কোনো লজ্জা নেই, তাকে আপনি জিজ্ঞেস করেন, তার কোনো লজ্জা নেই। ইভেন সিভিল ড্রেসও যেতে পারতো, তাও না। এটাই হচ্ছে দলীয়করণের কুফল, এটাই হচ্ছে জনগণকে বাদ দিয়ে পুলিশের উপর নির্ভর করে যখন আপনি সরকার চালাবেন। এই সরকার চলছে ভয়ের সংস্কৃতি, এবং এটা হচ্ছে তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আমার পূর্ববর্তী দুই বক্তার, সম্মানিত বক্তার আলোচনা শুনেছি। এই আলোচনাগুলো খুব প্রাসঙ্গিক হতো বাংলাদেশে যদি একটা ন্যূনতম নির্বাচনী গণতন্ত্র থাকত। যেমন আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশ ভারত, যাকে বিশ্বের বৃহৎ ডেমোক্রেসি বলে, লোক সংখ্যার তুলনা করে 130 কোটি। যদিও ডক্টর রামচন্দ্র গুহার ভাষায় ভারতে হচ্ছে 50% ডেমোক্রেসি আছে, অর্থাৎ এখনো মোদির আমলে ইলেকশনটা হয়, কিন্তু বাকিগুলোর সূচক অনেকগুলোতে নিচে। এটা আমরা বলি না, ভারতের কংগ্রেস, ভারতের কমিউনিস্টরা, ভারতের বুদ্ধিজীবীরা সবাই বলে। গরুর মাংস খাওয়ার জন্য ওখানে মানুষকে হত্যা করে, ভিন্ন কথা বললে, মোদির বিরুদ্ধে কথা বললে বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করে, যেটা আগে ভারতে কল্পনা করা যেত না, একমাত্র ইন্দিরা গান্ধী জরুরি আইন ছাড়া। তো আমাদের বাংলাদেশে তো সেই নির্বাচনের পরিবেশটা 14 সাল থেকে নষ্ট। এখানে এখন আমি আপনাকে বলি, আমার একেবারেই কলেজ জীবনের রাজনীতি বা স্কুল জীবনে যখন এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি সব বিভিন্ন বিরোধী দলগুলো আন্দোলন করছিল, আপনি ইতিহাসে গিয়ে দেখবেন 1985 সালে এরশাদ উপজেলা নির্বাচন ডিক্লেয়ার করেছিল। সেদিন কিন্তু আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচনগুলো কোনো বিরোধী দল যায়নি, অর্থাৎ 15 দল, 7 দল, তখন তো 5 দল হয়নি, 15 দলের মধ্যে ছিল মাননীয় প্রধানমন্ত্রী তদানীন্তন নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি সবাই ছিল। তো আর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং অন্যান্য দল, অলি হাদ সাহেবের দল। কিন্তু আবার 90-তে যখন নির্বাচন হলো উপজেলা, তখন অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, বিএনপি সহ। এগুলো মানে একদিকে আপনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছেন, একদিকে আপনি ভোটের অধিকারের কথা বলছেন, আবার আপনি নির্বাচনে যাবেন কি যাবেন না, এটা একটা ডাইলামা। এটা আজকে নতুন না। আপনি যদি স্মরণ থাকে, খুব প্রাসঙ্গিক, 86 সালে নির্বাচনে যোগদান করার 2 দিন আগে চট্টগ্রামে লালদিঘি ময়দানে মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রামে বলেছিল, তদানীন্তন সময় 5 দফার আন্দোলন হচ্ছিল, যে 5 দফার সঙ্গে বেইমানি করে যারা নির্বাচনে যাবে এরশাদের অধীনে, তারা জাতীয় বেইমান। এবং 2 দিন পরই শেখ হাসিনা এবং জামাত, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে 15 দল ভেঙে গেল। আমাদের তরুণ দর্শকদের জানা দরকার, 15 দলীয় একটা ঐক্যজোট, জনপ্রিয় ঐক্যজোট ছিল, সেটা ভেঙে গিয়ে আজকের আওয়ামী লীগের ঘনিষ্ঠ রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, হাসানুল হক জাসদ, 2 বাসদ এবং প্রখ্যাত সাংবাদিক আমাদের বদরুল ভাইদের কলিগস, একই সময়কার হয়তো হবে বা একটু সিনিয়র, নির্মল সেনের শ্রমিক কৃষক সমাজবাদী দল, তারা 5 দল আলাদা হল, নির্বাচনে গেল না, বিএনপি তো গেলই না। 86 নির্বাচনে অনেক কথা ছিল, এবং 87 10 নভেম্বরের রক্তাক্ত আন্দোলনের পর তদানীন্তন আওয়ামী লীগ নেত্রী পদত্যাগ করলো। আমার মনে আছে 88-র 22 মার্চ এরশাদ আরেকটি নির্বাচন দিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, আমরা তখন ছাত্র রাজনীতি করি, আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমরা ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিলে স্লোগান দিতাম, ভোট কেন্দ্রে যাবে যারা, লাশ হয়ে ফিরবে তারা। তখন জাতীয় পার্টি বলতো যে এরা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। তারপরও এরশাদ নির্বাচনে জিতেছে, কারণ বাংলাদেশে
পুলিশ, বিডিআর, আর্মি যখন থাকে বা র্যাব থাকুক বা যেই থাক, কোন দেশ, বাংলাদেশে কোনোদিনই কোন বিরোধী দল কোন নির্বাচন বন্ধ করতে পারেনি। শুধু বিএনপি যে পারেনি তা না, আওয়ামী লীগও 96-তে পারে। আমি এই ঘটনাগুলো এই জন্য আনলাম যে এটা একটা ডাইলামা হয়, একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। এখন আসেন আপনি বর্তমানে, এই আলোচনা বহুদিন আমি করেছি। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন, আমি তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাই, আমি একটা রাজনীতি সচেতন মানুষ হিসাবে আমি যেটা বুঝি যে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা থাকা অবস্থায় জাতীয় সংসদ, স্থানীয় সরকার, আমাদের সুপ্রিম কোর্ট বা ইভেন লাইব্রেরি কমিটি, পাড়ার লাইব্রেরি কমিটিতে যদি আওয়ামী লীগের খুব প্রার্থী থাকে, ওই নির্বাচন সুষ্ঠু হবে। এইটা সরকার বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা যত দেরিতে বুঝবে, শেখ হাসিনার জন্য তত লাভ হবে। কাজে বিএনপি যে এই সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন 2018 আপনি দেখেছেন কিনা, খুবই আলোড়িত নেতা, আওয়ামী লীগেরও প্রিয় ছিল মেজর হাফিজ সাহেব, ওই আমাদের তরুণ বন্ধু সাংবাদিক ডয়েস ভিলার খালিদ মহিউদ্দিনের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছে। সেখানে মেজর হাফিজ বলেছে যে আমি 6 বার এমপি হয়েছি, একবার জাতীয় পার্টি, একবার স্বতন্ত্র, 4 বার বিএনপি। 18 সালে আমি নির্বাচনে গিয়েছিলাম, এই যে 30 ডিসেম্বর 18তে যে নির্বাচন ছিল, তার 15 ডিসেম্বর থেকে মেজর হাফিজ মুক্তিযুদ্ধের বীর, অন্যতম বীর বিক্রম, হ্যাঁ, না বীর উত্তম, হ্যাঁ বীর বিক্রম, 15 দিন মেজর হাফিজ ভোলা বাড়ি থেকে বের হতে পারেনি। মেজর হাফিজ যে 200-300 আপনার পলিগেঞ্জেন দিয়েছিল, মেজর হাফিজের ভাষ্য যে তাদেরকে প্রায় বাসায় গিয়ে কুপিয়েছে। এই যে মেজর হাফিজ এইভাবে দেখিয়েছে, কুপিয়েছে। মেজর হাফিজ একটা কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভোলার ডিসির কাছে, যে ভোটের দিন রাত্রেবেলা তারা একটা গোপনে স্পিডবোট ম্যানেজ করে দেয়, যাতে আমি কোনো মতে জীবন নিয়ে ভোলা থেকে বরিশালে এসেছি, বরিশাল থেকে ঢাকা এসেছি। আমাদের বারের এখন যে সভাপতি মাহমুদউদ্দিন খোকন, বিএনপি নেতা, আমাদের সিনিয়র বন্ধু, উনি নির্বাচনে 8 সালে ওই অত জোয়ারের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের উনি নির্বাচনে জিতেছিল 2008-এ। 18 নির্বাচনে ওনার ছবি দেখবেন, ছররা বুলেটে উনি ইলেকশনের 5 দিন আগে থেকে শয্যাশয়ী, ওনার কোনো কর্মী ভোট কেন্দ্রে যেতে পারেনি। সেম মারা গেছেন। আর আমার আইনজীবী হওয়ার সুবাদে দেশের সাংবিধানিক আদালতে অনেক নেতাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়, বিশেষ করে আইনজীবী নেতা। ব্যারিস্টার মওদুদ বলেছেন আমাকে যে মামুন, আমি পাকিস্তান আমলের নির্বাচন দেখেছি, 2018-র মতো এরকম নির্বাচন দেখিনি। মওদুদ সাহেবকে বাড়ি থেকে বেরি হতে দেয়, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ মিলে তার বাড়ি ঘেরাও করে রেখেছে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো নেতা। কাজে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব। বিএনপি এই সিদ্ধান্ত যে নিয়েছে অত্যন্ত সঠিক, অন্য দলরাও যাচ্ছে। এখন আসেন আপনি আওয়ামী লীগের পরিবারতন্ত্রে। আমাকে যদি প্রশ্ন করেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ভাইরাস কি, দুর্নীতি, ক্ষমতায় জোর করে টিকে থাকা, এগুলো থাকতে পারে। সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে পরিবারতন্ত্র। কারণ পরিবারতন্ত্রে কোনো যোগ্যতা লাগে না, পরিবারতন্ত্রে ম্যানিপুলেশন হয়। আপনি দেখবেন এই যে বলিউডে বা অন্যান্য আমাদের বাংলাদেশেও এই যে নাম করা নায়িকা আনোয়ারা, তার মেয়ে মুক্তি নায়িকা হয়েছিল একবার দুইবার, দর্শক গ্রহণ করতে পারেনি, বাদ পড়ে গেছে। এই যে ভারতের বলিউডের যে কিং, মানে সিংহ পুরুষ, অমিতাভের ছেলে অভিষেক, এখন বেকার হয়ে বসে আছে। কিন্তু একমাত্র এই উপমহাদেশে পরিবারতন্ত্র, নেতা নেত্রীদের ছেলেমেয়েরা ক্ষমতায় ঢুকলে, মানে তাদেরকে বাবা মারা রাজনীতি যখন আনে, তখন আর তাদের পরীক্ষা দিতে হয়। এই জন্য দেখবেন ফরহাদ ভাইদের আওয়ামী লীগে বা বিএনপিতে অনেক বড় বড় পোস্টে যেতে চায়, কিন্তু কেউ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, স্বপ্নই দেখে সর্বোচ্চ মন্ত্রী, এমপি, জেলা নেতা। এই যে একটা মানে আপনার অঘোষিত দাসত্ব, অঘোষিত রাজতন্ত্র, এই উপমহাদেশ যাই ঘটুক আমাদের বাংলাদেশে, এবং ভারতের রাজনীতিক অনেক বিশ্লেষকরা বলেছে যে মোদির যে এত উত্থান হয়েছে, যেটা ভারতের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর, অসাম্প্রদায়িক ভারতের জন্য, তার অন্যতম একটা উপসর্গ হচ্ছে কংগ্রেসের পরিবর্তন। তো বাংলাদেশে আপনি বলেন, আমি মাঝে মাঝে বুঝি না, আমি হয়তো বোকা শোকা লোক, মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেন কিভাবে?
যে মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরা ইলেকশন করতে পারবে না? প্রথম কথা, সংবিধানে নাই, কোনোদিন এটা থাকে না। দল সিদ্ধান্ত নিতে পারে, তার কৌশল, দল সাথে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে সিদ্ধান্ত নেন, যার পরিবারের 25 থেকে 30 জন দৃশ্যমান এমপি আছে, ইনলজ, আউটলজ, আপনার ক্লোজ, শেখ পরিবারের সারনেম ইউজকারী, সারনেমের বাইরে আপনার বঙ্গবন্ধু পরিবার এবং বঙ্গবন্ধুর গ্রেটার এক্সটেন্ডেড পরিবারে একবার হিসাব বেরিয়েছিল, 83 জন এক্সচেকারদের বেতন, এক্সচেকারদের মানে কর দেওয়া থেকে তারা বেতন নেন। আপনি উপরে পরিবারতন্ত্র করবেন, নিচে মানবে কেন? আওয়ামী লীগ যারা করে তারাও তো অভিজ্ঞ মানুষ। এতে হয় কি, যেটা শেখ হাসিনা উদ্যোগটা নিয়েছিলেন ঠিক, ওবায়দুল কাদের আমি ইন্টারভিউ শুনছিলাম, অভিজ্ঞ মানুষ তো, উনি বলেছেন দেখেন হঠাৎ করে আপনার ছেলেকে নিয়ে আসলেন, অথচ যে ছেলেটা দীর্ঘদিন আওয়ামী লীগ করে তার সে কোথায় যাবে? হ্যাঁ, আপনি যদি ইন্দিরা গান্ধীর মতো করে তৈরি করেন, যে জেলে থেকে নেহেরু চিঠি দিয়েছিল, লেটার্স টু ডটার, যে চিঠি একটা বই আস্তে আস্তে তৈরি করছিল, সেটা হলে ভালো। কিন্তু অনেক জায়গায় আছে হঠাৎ করে ছেলে বাইরে পড়ে, বাইরে থেকে এসছে, ওই লাইক যে আমার শার্টটা পরো বা আমার এই গাড়িটা চালাও, সেরকম ইমপ্লিকেশন। আর এইবার শেখ হাসিনার অধীনে নির্বাচন তো জাদুঘরে গেছে, কাজে মনোনয়নটাই হচ্ছে বেসিক ফ্যাক্টর। নির্বাচন তো করতে হয় না, জনগণ নির্বাচনে যায়ও না। জাতীয় নির্বাচনই এই যে আওয়ামী লীগের যে অন্যতম রাজনৈতিক বন্ধু আরএসএস এর গীতা দত্ত, সে তো বলেই দিয়েছে যে তার তথ্য অনুযায়ী 8 ভাগের বেশি ভোট পড়ে, পত্রিকায় লিখেছে। আমরা নিজেরাও জানি 5-6% বেশি ভোট দিতে জানে, এটা আওয়ামী লীগও জানে। আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে বলতে হয়, এটা তাদের দলীয় বাধ্যবাধকতা, আমি সেজন্য দোষ দিই। তো সুতরাং এইগুলো সিদ্ধান্ত নিয়ে কুলায় না। আপনি বরং যে নিউজটা বলেছেন, এগুলোই হচ্ছে সিমটম, এগুলোই হচ্ছে জাতিকে বারবার সিগন্যাল দেয় যে একজন পুলিশের অতিরিক্ত ডিআইজি, তার ভাইয়ের নমিনেশন পেপার, আমি আওয়ামী লীগ অফিসের ওই স্টাফকে চিনি, আলাউদ্দিন সাহেব, ত্যাগী কর্মী আওয়ামী লীগের দীর্ঘদিন, নেত্রী যখন আহত হলো 21 আগস্টেও, সে দীর্ঘদিন আওয়ামী লীগ অফিসে থাকে, ভালো মানুষ, তার কাছে গিয়ে জমা দিচ্ছে পুলিশের ডিআইজি, কোনো লজ্জা নেই। তাকে আপনি জিজ্ঞেস করেন, তার কোনো লজ্জা নেই, ইভেন সিভিল ড্রেসও যেতে পারতো, তাও না। এটাই হচ্ছে দলীয়করণের কুফল, এটাই হচ্ছে জনগণকে বাদ দিয়ে পুলিশের উপর নির্ভর করে যখন আপনি সরকার চালাবেন। এই সরকার চলছে ভয়ের সংস্কৃতি, এবং এটা হচ্ছে তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত, দুঃখজনক দৃষ্টান্ত এবং অত্যন্ত লজ্জাজনক দৃষ্টান্ত। ধন্যবাদ।